কৃতজ্ঞতা জানাই। প্রথমত, এই ধরনের কোনো সেমিনারে ভালো হয় সবার বক্তব্যই শুনতে পারলে, মানে সেটাই উচিত এবং সেটাই ভদ্রতা। কিন্তু আমি যেহেতু এসেছি কলকাতা থেকে এবং পেশাগত কিছু অসুবিধার কারণেই আমি এর আগে এসে পৌঁছতে পারিনি। পারলে ভালো হতো যদি প্রথমে যে যারা আলোচনা করেছেন তাদের আলোচনা শুনতে পারলেই ভালো হতো। সেই কারণে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আমি কিন্তু ইতিহাসের লোক নই, মানে সেই অর্থে আমি হয়তো এখানে মিসফিট। এখানে যারা আছেন, যারা আলোচনা করেছেন এবং রূপক বাবু করলেন, রূপক বাবুর সাথে আমি আমার একটাই মিল খুঁজে পেলাম যে উনিও উচ্চ মাধ্যমিক অবধি বিজ্ঞানের ছাত্র ছিলেন, আর আমি আগাগোড়াই বিজ্ঞানের। আমি একটা স্কুলে ভৌত বিজ্ঞান পড়াই, মানে সাবজেক্ট ধরতে গেলে আমি ফিজিক্সের সাবজেক্টের লোক, কিন্তু এখানে তো সেটা বিচার্য নয়। আমি আমার ভালো লাগা এবং কিছু দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিন, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত। সেই সূত্রেই সংবর্তক পত্রিকাতেও লেখা, যেখানে যার মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে। তাই ইতিহাস নিয়ে এরকম একটা চর্চা যারা করছেন তারা অবশ্যই এই প্রেক্ষিত থেকেই করছেন। এটা একটা উদ্দেশ্য আমি ধরেই নিচ্ছি এবং আলোচনাতেও সেটা উঠে এসেছে যে ইতিহাসটা শুধু কোট আনকোট যারা ইতিহাস পড়েন তাদের বিষয় তো নয়। ইতিহাসের কাছে আমাদের সবাইকেই আসতে হয়। বিশেষ করে যে সুন্দর কথাটা এখানে লেখা আছে যে শালতামাদির দাসত্ব নয়, সামাজিক চেতনার প্রভুত্বই আমাদের লক্ষ্য। অর্থাৎ শুধুমাত্র ইতিহাসে কি ঘটেছিল এটা জেনে যাওয়া, সেটা কোথাও মানে রিপিট করা, বা আমি শুধু কতগুলো তথ্য জানি এটা নয়, তার ভিত্তিতে আমার চেতনাকেও আমি জাগাতে চাই। যে কারণে আজকে এত বড় একটা পরিশ্রম করে আয়োজন রূপক বাবুরা করেছেন, আমি আবারও তাদের ধন্যবাদ দিই। এবং এরকম একটা জায়গায় বলার সুযোগ পেলে শ্রোতাদের কিছু উপকার হোক বা না হোক, বক্তারও আমি মনে করি উপকার হয়। তাকে যেটুকু প্রস্তুতি, যেটুকু পড়াশোনা করতে হয়, চর্চা করতে হয়, সেটাও একটা পাওয়া। ফলে যারা সকাল থেকে বসে এতক্ষণ শুনছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার উপলব্ধির জায়গা থেকে ঋত্বিক ঘটকের সিনেমা সম্পর্কে এবং তার সিনেমায় দেশভাগের যে চিত্রায়ন, সে কথা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আজকে এই যে 21শে ডিসেম্বর দিনটা সমাপতন হিসাবেই হয়তো মিলে গেছে। আজকের দিনটা চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইল ফলক, কারণ আজকে হচ্ছে আইজেনস্টাইনের ব্যাটলশিপ পোটেমকিন। আমরা অনেকেই হয়তো দেখেছি বিখ্যাত সোভিয়েত চিত্র পরিচালক সের্গেই আইজেনস্টাইনের সেই কিংবদন্তি ছবি, সেটার আজকে কিন্তু শতবর্ষ পূর্ণ হলো। মানে 1925 সালের 21শে ডিসেম্বর ব্যাটলশিপ পোটেমকিন রিলিজ হয়। এই ছবি প্রসঙ্গে একটা কথা দিয়ে আমি শুরু করি। এই ছবিতে মানে খুব সংক্ষেপে 1905 সালের একটা নৌ বিদ্রোহ দেখানো হয়েছিল, জাহাজের নাবিকদের বিদ্রোহ, এবং সেটার মধ্যে দিয়ে আলটিমেটলি জারের অত্যাচারের বিরুদ্ধে যে ক্ষোভ, তার মধ্যে দিয়ে শ্রমিকরা জয়ী হলো এবং বিদ্রোহকে আলটিমেটলি আইজেনস্টাইন, যেটা বিপ্লবের পথ প্রস্তুত করেছিল, তাকে গ্লোরিফাই করছেন, দেখাচ্ছেন যে বিদ্রোহ হওয়া উচিত। এই প্রসঙ্গে ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই যে দেখালেন, তা ব্যাটলশিপ পোটেমকিন ঘটনা এরকম একটা যুদ্ধজাহাজে হয়েছিল, সেই নাবিকরা বা সেই নৌবিদ্রোহ তো জয়যুক্ত হয়নি, তাদেরকে জারের সেনারা মেরে ফেলেছিল। তখন তিনি একটা চমৎকার কথা বলেছিলেন আইজেনস্টাইন, যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ নট অনলি ট্রু, হোয়াট শুড হ্যাভ হ্যাপেন্ড ইজ অলসো দি ট্রুথ। অর্থাৎ একজন শিল্পী যখন একটা ইতিহাসকে তার পর্দায় বা লেখায় বা যাই হোক তুলে আনেন, তখন শুধুমাত্র তিনি যা যা ঘটেছে সেটাই দেখান না, যা ঘটা উচিত ছিল, অর্থাৎ নিজের সামাজিক চেতনাকে তার সঙ্গে যুক্ত করে নিয়ে তিনি দেখান, কারণ তার সামনে একটা উদ্দেশ্য থাকে। ফলে আজকে এখানে দাঁড়িয়ে দেশভাগ নিয়ে, বা আমার যে বিষয় ঋত্বিক ঘটকের সিনেমায় দেশভাগ নিয়ে যখন আমরা আলোচনা করব, নিশ্চয়ই আমরা সেই দিকে লক্ষ্য রেখেই একটা উদ্দেশ্যের জায়গা থেকে করব। এখানে যারা আছেন অধিকাংশই, কিছু আমি ভাই বোনেদের দেখতে পাচ্ছি, এছাড়া অধিকাংশই আমার থেকে সিনিয়র। ফলে দেশভাগের সময় কি হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আলোচনা হয়েছে, এগুলো তারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আমি রূপক বাবুকে বিশেষ করে ধন্যবাদ দেব, উনি সেই সময় উৎখাত হয়ে যাওয়া মুসলিম সম্প্রদায়ের যন্ত্রণার কথা এই যে বললেন, অত্যন্ত জরুরি একটা কম আলোচিত বিষয়। খুব ভালো লাগলো আমার, বিশেষ করে আজকে আমরা তো একটা সেই রকম সময় দাঁড়িয়ে রয়েছি যে সময় আমরা 2025 সালে এসেও
ধর্মীয় বিভেদ তো ঘোচাতে পারিনি নিজেদের মধ্যে। ফলে আমি ওনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। তাই এই সমাজ চেতনার জায়গা থেকে ঋত্বিক ঘটকের ছবিতে দেশভাগকে যদি আমরা দেখি, তাহলে দেখব প্রথমত দেশভাগের নানা রকম চিত্রায়ন সিনেমায় গল্পে হয়, এবং তার বেশিরভাগ ক্ষেত্রেই সেই যে বীভৎস দাঙ্গা, দুপারের মানুষের চলে আসা, মেয়েদের ওপর ধর্ষণ, অত্যাচার দুপক্ষেই এইগুলো থাকে। এবং এগুলো নিয়েও বহু সাদাত হাসান মান্টোর গল্প বলুন, আমাদের এখানে প্রথম এটাকে ডকুমেন্টেশন করার চেষ্টা যে নিমাই ঘোষের ছিন্নমূল বলুন, গরম হাওয়া বলুন, এরকম আরো হয়েছে। ঋত্বিক ঘটকের বিশেষত্ব বা আজকে তার জন্মশতবর্ষ আমরা পার করে এলাম, তার প্রাসঙ্গিকতা আমাকে যদি বলেন, বা আমি যে জায়গা থেকে তার ছবিকে ভালোবাসতে বাধ্য হই, সেটা হচ্ছে তিনি কিন্তু এইগুলো দেখাননি। বরঞ্চ এক্ষেত্রে তিনি বলেছেন যে আমি, তার একটা সাক্ষাৎকারই আছে, আমি তো সরাসরি এই ভায়োলেন্স সাফার করিনি, যারা করেছেন তারা এটা আরো বেটার দেখাতে পারবেন। ঋত্বিক ঘটক দেখালেন এই যে আমাদের ভাগ হয়ে যাওয়া, এই যে আমাদের ছিন্নমূল হয়ে যাওয়া, যে মানুষগুলোর ভাগ হওয়ার কোনো প্রয়োজন ছিল না, বা যাদের ভাগ হয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ছিল না, যেটা কাজল বাবু বলছিলেন যে আসলে যারা এক ছিল, তাদেরকে যে রাজনীতি বলবো না আমি, স্বার্থবাদী রাজনীতি, নষ্ট রাজনীতি, ক্ষমতালোভী রাজনীতি তাদেরকে যে আলাদা করে দিল, এর যে পরিণতিতে মানুষের জীবনটা কেমন হয়ে গেল, তার ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, এগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন ছিন্ন হয়ে গেল, এবং মানুষের শিকড় থেকে তাকে উপড়ে আনলে যেটা হয়, এইগুলো কিন্তু তিনি দেখিয়েছেন। এক কথায় তার ছবিতে দেশভাগের যন্ত্রণা, না মিলতে পারার যন্ত্রণা এবং মেলার আকুতি। মেঘে ঢাকা তারা যদি আপনি দেখেন, মেঘে ঢাকা তারা যেহেতু তার সব থেকে পরিচিত এবং জনপ্রিয় অর্থে তার জীবদ্দশায় একমাত্র জনপ্রিয়, মানে যেটা হলে চলা আমরা যেটাকে বলি, আমরা জানি তার অধিকাংশ সিনেমাই চলেনি সেই সময়। আজকে আমরা তাকে নিয়ে এত স্মরণ করছি, সেই সময় তো এই জিনিসটা হয়নি, এই আলোচনাটা আমি ঢুকছি না। মেঘে ঢাকা তারার যে বাবা নিতা এবং গীতা, হয়তো এখানে সকলেই দেখেছেন, তাও কিছু ভাই বোনেরা আছে, আমি খুব শর্টে বলছি। দুই বোন এক ভাই, তাদের নিয়ে একটি উদ্বাস্তু, মানে পূর্ববঙ্গ থেকে চলে আসা এক মাস্টারের সংসার, সেখানে নিত্য দারিদ্র। কিন্তু এই দারিদ্র্যের মধ্যেও এই যে চরিত্রটাকে তিনি তৈরি করছেন, নিতার বাবা হারান মাস্টার, এইটা ঋত্বিক ঘটকের সিনেমার একটা, মানে যে ছোট ছোট তিনটে কথা আমি বলবো, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঋত্বিক ঘটকের ছবিতে সাধারণ মানুষ যারা, দেখুন সাধারণ মানুষ আমরা সবাইকেই বলি, সাধারণ মানুষ দু রকমের হয়, এক হচ্ছে যারা টিকে থাকেন, আর এক হচ্ছে যারা বেঁচে থাকেন। অর্থাৎ আমরা সকলেই কিন্তু জীবন যুদ্ধে টিকে আছি, যেটাকে আমরা বলি শামসুর রহমানের কবিতার ভাষায় ঝাঁকের কই ঝাঁকে মিশে থাকা, আমরা বাধ্য হই সেভাবে থাকতে। আর ঋত্বিক ঘটক একজন মাস্টারমশাইকে দেখাচ্ছেন যিনি দেশভাগের যন্ত্রণা সহ্য করে এসেছেন, যার সব গেছে, সেই সময়কার সমস্ত বর্ধিষ্ণু সংসার ছেড়ে ফেলে চলে এসছেন। ছেলে মেয়েরা কেউই সেই অর্থে প্রতিষ্ঠিত না, বড় মেয়েটি অত্যন্ত দায়িত্বশীল বলে সে টিউশন পড়িয়ে সংসার চালায়। অথচ সেই বাবা কিন্তু আজও স্বপ্ন দেখতে পারেন। সেই বাবা বড় মেয়ের জন্মদিনে একটা অচেনা বাস স্টপে নেমে পড়ে মেয়ের কাঁধে হাত রেখে তাকে বলছেন সূর্যোদয় দেখো। এই যে বিখ্যাত সেই ডায়ালগ, এই যে ধান্যক্ষেত্র, এর শোভা নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না, পয়সা নাই নাই এইটা আছে, ভীষণ ভাবেই আছে। এই যে বিজন ভট্টাচার্যের সেই অসামান্য অভিনয়, অর্থাৎ ঋত্বিক ঘটক দেখাচ্ছেন এই মানুষগুলো কিন্তু মনে শেষ হয়ে যায়নি, এরা আজও মনের সজীবতাকে বাঁচিয়ে রেখেছে, এরা আজও সূর্যাস্ত দেখে বলতে পারে যে পোয়েট্রি অফ দি আর্থ ইজ নেভার ডেড। এরা আজও নিজেদের নৈতিকতা, নিজেদের ভালোকে ভালোবাসা এবং একটা মাথা উঁচু করে বাঁচার যে চেষ্টা, এটা এরা ছেড়ে দেয়নি। এই হচ্ছে ঋত্বিক ঘটকের সাধারণ মানুষ। নিতা চরিত্র তো অত ট্র্যাজিক, আমরা সবসময় নিতার আত্মবলিদান শেষ হয়ে যাওয়া এগুলো বলি, কিন্তু আজকে যদি এখানে মেঘে ঢাকা তারা দেখানো হয়, আমার বয়সী বা আমার থেকে ছোট যে বোনেরা এখানে বসে আছে, নিতার গীতাকে দেখে কারুর কিন্তু গীতা হতে ইচ্ছে করবে না, নিতার দিকেই তারা আকৃষ্ট হবে। এটাই হচ্ছে শিল্প। এবং তারা চোখের জল ফেলতে ফেলতে ভাববে যে নিতার এই পরিণতি সমাজে হলো কেন। এই যে দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, এটা বহুবার বলতে বলতে কিছুটা ক্লিশে হয়ে যাওয়া ডায়লগ, কিন্তু এই যে তার বাঁচতে না পারা, ঋত্বিক ঘটক এমন একটা চরিত্র দেখাচ্ছেন, এখানে অনেকেই মানে আছেন খুব স্বাভাবিক মানুষের জীবনে, এখনো এগুলো আমরা সমাজ মাধ্যমে দেখি,
সেই সময় 60-এর দশকে একটি মেয়ের, মানে তিনি করছেন ছবিটা, উদ্বাস্তু কলোনির একটি মেয়ে, যে তার প্রেমিককে বলতে পারে তোমার এক্ষুনি চাকরি করার দরকার নেই, তুমি রিসার্চ করো। আজকের জীবনের সংকটের সাথে মিলিয়ে ভাবুন। যে ঘামে ভেজা শরীরে সারাদিন নিজে টিউশন পড়ায়, বাড়িতে কষ্ট, কিন্তু সে বলতে পারে যে তুমি রিসার্চ করো। যে কারণে মেসের লোক ঠাট্টা করে সনদকে বলে, তার যে প্রেমিক, ওই যে দেখুন আপনার আদর্শ এসে গেছে। অর্থাৎ সেই প্রেম ঋত্বিক ঘটক দেখাচ্ছেন, যে প্রেম মানুষকে ভাসিয়ে নিয়ে যায় না, শুধু তাকে একটা আদর্শের উপর দাঁড়াতে প্রেরণা দেয়। প্রেরণা জাগানো প্রেম আমরা কবিতায় বলি। এই সনদ যখন সরে গেল, ছোট বোন যে গীতা, তার চটক বলি যাই বলি সেদিকে সে শিফট করলো, তখন একটা অসাধারণ চাবুকের মতো দৃশ্য আছে, মানে আমি চাবুকের মতো বলি। ওই নতুন ফ্ল্যাটে গিয়ে নক করছে নিতা, আর সনদ দরজা খুলছে, ক্যামেরা প্যান করে তলা থেকে উপরে উঠছে, তার জুতো, তার চকচকে জুতো, ভালো পাজামা, পাঞ্জাবি গেঞ্জি, হাতে ধরা দামি সিগারেট, চোখে নতুন ফ্রেমের চশমা। এবং অদ্ভুতভাবে এই জিনিসগুলো কি, আজকের দিনে আমরা যদি দেখি একটা ছেলে চাকরি পাচ্ছিল না বা যাই হোক, সে থিতু হয়ে একটা নতুন ফ্ল্যাট কিনেছে, ভালো জামা কাপড় পরে আছে, সকলেই বলবেন যাক বাবা, ছেলেটা জীবনে থিতু হলো। আর ঋত্বিক ঘটক, একমাত্র ঋত্বিক ঘটকই পারতেন এই স্পর্ধা দেখাতে। তিনি দেখাচ্ছেন ওই ছেঁড়া পাঞ্জাবি পরা সনদের সামনে হাজির করছেন। আজকের দিনে দেশভাগের চেতনা ঋত্বিক ঘটকের সিনেমায় যদি আমাদের আলোচনা করতে হয়, আমি নিশ্চিত এখানে যারা আছেন আমরা মিল চাই বলেই আলোচনা রেখেছি এই বিষয়টা, এবং আমরা এটা সকলেই মনে করি যে দেশভাগ ঠিক হয়নি। তাহলে আজকে তার যে রেশ অর্থনীতিতে, সমাজে, মূল্যবোধে আমরা বয়ে বেড়াচ্ছি, সেই জায়গা থেকে ঋত্বিক ঘটকের সিনেমাকে দেখার জন্য আমি এরকম দু একটা কথা বলবো। এই যে দাদার চরিত্র, যে কালো, মানে ক্লাসিক্যাল সিঙ্গার, এবং সে আসরে গায় না, এই দাদা যখন দেখছে তার বড় বোনটিকে নিষ্পেষণ করে, মা, যে মা নিয়ে আমরা এত কথা বলি, অভাব মানুষকে কি করে দেয়, দেশভাগের পরে চলে আসা মানুষগুলোকে এই ঘটনাটা কিভাবে আমূল পাল্টে দিয়েছে, সেই মা নিজেই খানিকটা প্রভোগ করে ছোট মেয়েকে এগিয়ে দিচ্ছেন বড় মেয়ের প্রেমিকের দিকে। অভাব, পেছনে সেই অসাধারণ ভাত ফোটার শব্দ, অর্থাৎ নিতা চলে গেলে ভাত জুটবে না। ফলে ছোট মেয়েকে তিনি খানিকটা প্রভোগ করে অন্যায় জেনেও এগিয়ে দিচ্ছেন, এবং ছেলেটিরও মেরুদণ্ডের অভাব, ফলে সে মেধাবী ছাত্র যতই হোক, তার ডিগ্রি যতই থাকুক, সে কিন্তু মানুষ হিসাবে সোজা হয়ে থাকতে পারলো না। এবং এটাও ঋত্বিক দেখালেন, এই যে পারলো না, তাতে কি সনদ সুখী হলো? তার চাকরি হলো, তার সংসার হলো, তার সন্তানও হলো, যে সন্তানকে আমরা ছবিতে দেখিনি। সে কিন্তু নিতাকে বলছে মাঝে মাঝেই যাই না অফিসে, ভালো লাগে না। কারণ এই সুখ, যে সুখের পথে সনদ হেঁটেছে, সেখানে নিশ্চিন্ততা থাকতে পারে, সেখানে কিন্তু গর্ব বা প্রকৃত অর্থে আনন্দ নেই। এই যে হারান মাস্টার, এই হারান মাস্টারই যেন প্রফেটের মতো সুবর্ণরেখা ছবিতে ফিরে আসেন হরপ্রসাদ হয়ে। আমি দুটো চরিত্রের অভিনেতাও এক, এবং অদ্ভুত মিল পাই। হরপ্রসাদের লড়াই আরো সাংঘাতিক। তিনি কলোনি, যে রূপক বাবু কলোনির কথা বলছিলেন, আমি আজকেই বাসে আসার পথে আবার একটু চালিয়ে দেখছিলাম, যেখানে মানুষ মরে যাচ্ছে সেই কলোনির তিনি নাম দিচ্ছেন নবজীবন কলোনি। এরকমই নামগুলো দিয়েছেন ঋত্বিক, আজাদগড়, নবজীবন ছিল হয়তো তখনও। এবং সেখানে দেখাচ্ছেন যে আমি তোমাদের পড়াবো সংস্কৃত আর বাংলা, ঈশ্বর আমার বন্ধু পড়াবেন ইংরাজি আর ইতিহাস। তারপরে কি হলো? ঈশ্বর পড়ালেন না। ঈশ্বর তার বোন সীতা এবং আরেকটি লুট হয়ে যাওয়া বাগদি বউয়ের ছেলে অভিরাম, তাদেরকে নিয়ে চলে গেলেন চাকরি নিয়ে ঘাটশিলায়, সুবর্ণরেখা নদীর তীরে। এই যে চলে যাওয়া, এখানেও দেখুন আবার ঋত্বিক ঘটক আদর্শচ্যুত মানুষ এবং আদর্শ আঁকড়ে থাকা মানুষ, দুটো পাশাপাশি চরিত্রকে আমাদের সামনে হাজির করছেন। এবং এখানে আরেকটা কথা আমি ছুঁয়ে যাই, যেটা রূপক বাবুও বলেছেন। আজকাল আমাদের মিডিয়ায়, আমাদের প্রচারে দেশ দেশ যখন আমরা বলি, দেশ জিনিসটা আসলে কি আমরা ভুলে যাই, কারণ ভুলিয়ে দেওয়া হয় আমাদের। দেশ মানে তো দেশের মানুষ। সেই বঙ্কিমচন্দ্রের দেশের শ্রীবৃদ্ধি আমরা সকলেই পড়েছি, হাসিম শেখ আর রামা কৈবর্তর উন্নতি না হলে দেশের উন্নতি নেই। অথচ আজকে আমাদের কাগজ দেখলে যেন মাঝে মাঝে মনে হয় দেশ মানে কি সংসদ ভবন, দেশ মানে কি প্রধানমন্ত্রীর বক্তৃতা, দেশ মানে কি আর্মি, নাকি দেশ মানে এই মানুষগুলো যারা আজও সুবর্ণরেখার সীতার মতোই, যাদের ফেরার কোনো ঠিকানা নেই। আমি প্রসঙ্গত বলে যাই, পরশুদিন আমি যাদবপুরে একটা খুবই ছোট একটা গ্যাদারিং ছাত্রদের, সেখানে ঋত্বিক ঘটকের ওপরে একটু বলতে গেছিলাম। সেখানে অদ্ভুতভাবে তারা স্ক্রিনিং করেছেন
ঋত্বিক ঘটকের কোনো সিনেমার নয়, খুব সাম্প্রতিক একটি সিনেমা, যারা দেখেননি আমি অনুরোধ করব অবশ্যই দেখবেন, নীরজ খেওয়ানের হোম বাউন্ড, যেটা এবার অস্কারেও গেছে। অস্কারে গেছে এটা খুব বড় কথা নয়, কিন্তু সিনেমাটা আমি মনে করব সবারই দেখা প্রয়োজন। এই কিন্তু আজকেরও ভারত, যে সীতা যে অভিরাম নতুন বাড়ির খোঁজে সারাদিন সারা জীবন হেঁটে গেল, কোনোদিন তাদের একটা নিশ্চিন্ত আশ্রয় জুটলো না। আমরা বলতে পারলে খুব খুশি হতাম যে ঋত্বিক ঘটক যে দেশ চেয়েছিলেন, যে সমাজ চেয়েছিলেন, সেই সমাজ আমরা গড়তে পেরেছি যেখানে সীতাদের আজকে ঠিকানা আছে। নেই কিন্তু। হোম বাউন্ডেও আপনারা দেখবেন চন্দন এবং শোয়েব, একজন দলিত আর একজন মুসলিম, এই দুটি ছেলের অদ্ভুত বন্ধুত্ব, যে বন্ধুত্ব আমাদের দেশে খুবই স্বাভাবিক, আসলে সাধারণ মানুষ যেভাবে থাকেন। এবং করোনার সময় রাষ্ট্রের যে নির্মম নিপীড়ন, আমরা সকলেই ভিকটিম হয়েছি, কিন্তু সব থেকে বেশি ভিকটিম তো হয়েছেন গরিব মানুষ। আমরা তো দেখেছি মুজফ্ফরপুর স্টেশনে মৃত মহিলা শুয়ে আছেন, বাচ্চাটা তার চাদর সরাচ্ছে, বুঝতে পারছে না মা মারা গেছে। আমরা দেখেছি যে ঘটনা থেকে এই হোম বাউন্ড সিনেমা, একটি মোহাম্মদ শোয়েব আর অমৃত কুমার সম্ভবত, একজন বমি করতে করতে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে, তাকে কোলে নিয়ে বন্ধু বসে আছে, ট্রাক চলে গেছে তাদের ফেলে। কোথাও শ্রমিকদের নামিয়ে গায়ে কীটনাশক স্প্রে করা হচ্ছে। এসব চিত্র আমরা দেখেছি, কিন্তু হয়তো এই ক্রমাগত নানা কিছু ভোট বলুন, এসআইআর বলুন, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, আমরা এই মানুষগুলোর দিকে তাকাতে ভুলে যাই। যাতে ভুলে না যাই, শিল্প সেই কাজটা করে, যদি হোমবাউন্ডের মতো সিনেমা হয়। তাহলে এই যে সুবর্ণরেখা, সেখানে হরপ্রসাদ ঈশ্বরকে বলছেন তার বন্ধুকে, তুমি পালিয়ে যাচ্ছ, আমি তার প্যারাফ্রেজ করছি, একদমটা তো বলতে পারবো না, মানে বলছি না, তুমি পলাতক, এই বেবাক মানুষের জীবনের দায় ছেড়ে তুমি চলে যাচ্ছ। ঋত্বিক ঘটক দেখালেন ঈশ্বর গেলেন, ঈশ্বরের জীবনে থিতু হওয়া হলো, বোনকেও তিনি ভাত কাপড়ের অভাব বুঝতে দিলেন না, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, এই জায়গাটা দেশভাগের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। এই যে জাত পাতের কথা বলছিলেন রূপক বাবু, যে ঈশ্বর এক সময় নবজীবন কলোনিতে এসে বাগদি বউয়ের ছেলেকে বুকে টেনে নিয়েছিলেন মানুষ করবেন বলে, যে ঈশ্বরকে আমরা একজন উদার উন্নত মানুষ হিসাবেই দেখেছি, যে ঈশ্বরের চোখের দিকে তাকিয়ে তার বোন মানে মেয়ের মতো, আগেকার দিনের যে দাদা বোনের বয়সের ব্যবধান এমন কখনো কখনো হতো যে দাদা হলেও সে দাদা আসলে তার কাছে বাবা, সেই দাদার দিকে তাকিয়ে সীতা বলে যে তুমি তো কখনো কোনো অন্যায় করো না দাদামণি। কিন্তু ট্র্যাজেডি কি হলো, সেই সীতার সঙ্গে অভিরামের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এই দাদা কিন্তু মেনে নিতে পারলেন না। তাহলে যে মানুষটার পথ চলা শুরু হয়েছিল ধর্মের ভিত্তিতে জোর করে দুটো দেশকে ভাগ করে দেওয়া থেকে, যেখান থেকে সে সর্বস্ব হারিয়ে চলে এসেছে, সেই বিভেদের বীজ কিন্তু তার মধ্যেও বাসা বেঁধেছে। এবং আজকে কিন্তু এখনো আছে, আমরা জানি, আমি সিনেমার প্রসঙ্গ বলছি, আজকে তিনি কিন্তু সেই ছেলেটি যাকে তিনি মানুষ করেছেন, নিজের বোনের বিয়ে তার সাথে কিছুতেই তিনি মেনে নিতে পারলেন না, কারণ অনেক কিছু তাকে জবাবদিহি করতে হবে, বেজাতের ছেলেকে থাকতে দিয়েছেন বলে, এবং তার চাকরির পদোন্নতিটি আর হবে না। সীতা কি করলো, এখানে সীতা বিদ্রোহিনী। আমার এখানে অনেক বোনেরা বা বন্ধুরা আছে, ঋত্বিক ঘটকের কথা আমি উদ্ধৃত করছি, যে আমাদের সিনেমায় বাঙালি মেয়েদের বেশিরভাগ সময় দেখা যায় নেকা নেকা আহ্লাদে আহ্লাদে পুতু পুতু, এটা ঋত্বিক ঘটকের কথা, আপনারা পাবেন। আমি তা মনে করি না। আমি সেই জন্য আমার সিনেমায় দেখিয়েছি, এটা উনি বঙ্গবালা প্রসঙ্গে বলছেন, এক তেজোদ্দীপ্ত বাঙালি মেয়েকে, আমি তার মধ্যে দিয়ে বাংলাদেশের আত্মাকে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা মাদার আর্কিটাইপ বলি, আপনি নিতা, সীতা, বঙ্গবালা যাকেই দেখবেন ঋত্বিক ঘটকের ছবিতে, যারা অথর ব্যাক্ট ক্যারেক্টার, আপনি দেখবেন তাদের সমস্ত কিছুর মধ্যেই আপনি একটা ঋজুতা পাবেন। তারা শান্ত, একই সাথে তারা বিদ্রোহী। এই সীতা যে মনের জোরের পরিচয় দিয়ে তার প্রেমাস্পদর হাত ধরে বেরিয়ে এলো, কলকাতার বস্তিতে অভাবের জীবন, সেই ছেলেটি দুর্ঘটনায় মারা গেল, তার হাজবেন্ড, এবং সেই ভয়ঙ্কর রাতে, সভ্যতার হয়তো শেষ রাতে, সীতা যেদিন পতিতাবৃত্তি নিতে বাধ্য হবে, তার দরজায় প্রথম খদ্দের হিসাবে এসে দাঁড়ালো তার সেই দাদামণি। এর মধ্যে বিস্তৃত ঘটনার মধ্যে আমি যাচ্ছি না, বড়রা যারা আছেন নিশ্চয়ই দেখেছেন, জানেন। তাহলে এই যে ঘটনাটা ঋত্বিক দেখাচ্ছেন, অনেকে বলেছিল যে এটা তো মানে আরোপিত, ওই দাদা ওই বোনের ঘরেই যাবে। তখন ঋত্বিক বলেছিলেন ওই সময় ঈশ্বর যে মেয়ের ঘরেই যেত সেই ওর বোন হতো। এটা ছিল ঋত্বিকের উত্তর। অর্থাৎ একজন শিল্পী, এইটা দ্বিতীয় পয়েন্ট আমি বলবো, একদিকে ঋত্বিক ঘটক সাধারণ মানুষকে দেখাচ্ছেন যে শুধুমাত্র বাস্তবের ক্রীড়নক নয়, যে লড়তে জানে, যে উঠে দাঁড়াতে জানে,
যে নিজের বাইরেও চারপাশের বৃত্তের মানুষের জন্য জীবনকে গড়ে তুলতে জানে। আর দ্বিতীয়ত তিনি কি করছেন, যেটা আইজেনস্টাইন করেছিলেন, একটা পার্টিকুলার ঘটনা থেকে সমাজ চেতনার দিকে যাচ্ছেন, ব্যক্তিগত শোক দুঃখকে কিন্তু সমাজ বাস্তবতার দিকে ঘুরিয়ে দিচ্ছেন। যারা ইতিহাস নিয়ে চর্চা করেন বা আমরা যারা যে কোনো ভাবে সমাজ নিয়ে ভাবি, তাদেরও ভাবনার অভিমুখ কিন্তু এইটাই হওয়া উচিত, না হলে তো আমরা বাঁচতে পারবো না। এবং বড় শিল্প কিন্তু এটাই করে। আপনারা সকলেই হয়তো নাম শুনেছেন, উদ্যোক্তারা তো বটেই, একজন বিশিষ্ট এই সময়ের চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায় একটা আলোচনায় বলছেন, আমার কথাটা খুব কানে লেগেছিল, যে দেখুন টাইটানিক সকলেই দেখেছি আমরা, এক একজন হয়তো 12-14 বারও দেখেছে। টাইটানিক হচ্ছে একটা জাহাজ দুর্ঘটনা, ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি, কিন্তু সিনেমাটা এসে আলটিমেটলি দাঁড় করাচ্ছে জ্যাক আর রোজের প্রেম। অর্থাৎ একটা মানে ভয়ঙ্কর দুর্ঘটনা ক্রমশ যেন কেন্দ্রীভূত হচ্ছে একটি ছেলে এবং মেয়ের প্রেমের দিকে। অধিকাংশেরই ছবি শেষ হওয়ার পর ওইগুলোই মনে পড়বে, ওইগুলোই আলোচনা হয়। আর ঠিক এর উল্টোটা আইজেনস্টাইন করেছেন ব্যাটলশিপ পোটেমকিনে। তিনি একটা যুদ্ধ জাহাজের ঘটনাকে সমাজ চেতনার অভিমুখে নিয়ে গিয়ে দেখালেন যারের বিরুদ্ধে বিপ্লব হচ্ছে সঙ্গত এবং হওয়াই উচিত। ঠিক সেইভাবে মেঘে ঢাকা তারার শেষ দৃশ্যে আরেকটি মেয়ের চটির স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার সেই যে দৃশ্য কেন দেখালেন? নাই দেখাতে পারতেন, নিতা মারা যাওয়ার পরেও ছবি শেষ হতে পারতো। ঋত্বিক ঘটকই বলেছেন, এবং এখানে যারা আছেন জানেন, দেখেছেন, যে নিতারা মরে না, ওটা একজন নিতার ঘটনা না, তারা জীবন সংগ্রামে সামিল হয়ে আছে এবং এইভাবেই তারা খোঁড়াতে খোঁড়াতে চলবে যদি না আমরা সমাজটাকে পাল্টানোর কথা ভাবি। ঠিক একইভাবে সুবর্ণরেখার শুরুতেই এই যে বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা, দেশভাগ, একদম শুরুর দিকে একজন সাংবাদিক, তিনি এখন নতুন সাংবাদিক, ফলে তার উত্তেজনা আনন্দ অনেক বেশি, নতুন চাকরিতে যেটা হয়। সেই সময় দাঁড়িয়ে, মানে আজকের সাথে কি অদ্ভুত মিলে যায়, সেই সাংবাদিক মানে মানুষের জন্য কিছু করব, সাংবাদিক হয়েছি। আমরা যেরকম শিক্ষিকা হওয়ার প্রথমে ভাবি ছেলে মেয়েদের পড়াবো, এখন আমরা জানি পড়ানো বাদে আর সবই শিক্ষিকাদের করতে হয়। যাই হোক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। সেই সাংবাদিককে তার হেড বলছেন, কি নতুন চাকরি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দেখুন না, একটু উদ্বাস্তু কলোনির এই ছেলেটা ওর মাকে খুঁজে পাচ্ছে না। তখন একটা ডায়ালগ আছে, উদ্বাস্তু কে নয়, অর্থাৎ আমরা সকলেই উদ্বাস্তু। ঋত্বিক ঘটকের সিনেমায় দেশভাগ তো শুধু মানে দেশ ছেড়ে, মানে ভৌগোলিক অর্থে দেশ ছেড়ে আসা লোকগুলো নয়, তারপরে এখানে তাদের জীবন, আজও আমরা যখনই আমাদের সমাজে আমাদের যাপনের মধ্যে মূল্যবোধ থেকে বিচ্যুতি দেখি, ছিন্নমূল কথাটা এখনো যারা বলেন তো আমাদের বড়রা, এই যে ছিন্নমূল হয়ে যাওয়া, অর্থাৎ যে মানুষগুলো সেই অর্থে এদেশ থেকে ওদেশ যেতে হয়ও নি, যারা হয়তো থেকে যেতে পেরেছেন, কিন্তু এই স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য লড়লো একটা গোটা দেশ, 19শে ডিসেম্বর মানে জাস্ট গত পরশু ছিল সেই দিন, যেদিন একই দিনে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের ফাঁসি হয়েছিল। খুব মানে ঐতিহাসিক দিন, এবং আজকের দিনে আমার মনে হলো এটা বলা উচিত। তাহলে আমাদের দেশের স্বাধীনতার জন্য তো লড়েছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে, রং দে বাসন্তী সিনেমায় আমরা দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত দুটো দেশ ভাগ হলো, করা হলো, এই ট্র্যাজেডি ঘটলো। তাহলে সেইখানে এই যে দেখাচ্ছেন ঋত্বিক ঘটক, যে সে বলছে উদ্বাস্তু কে নয়, অর্থাৎ থেকে যাওয়া মানুষগুলো এই অর্থনৈতিক সংকট, এই জীবন, তাদের কিন্তু নিজেদের শিকড় থেকে, তাদের চেতনা থেকে, তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা থেকে তাদের ছিন্নমূল করে দিচ্ছে। তারপর সেই বিভৎস মজা, মানে মজাকে, মজার পাশে বিভৎস, বাংলায় মানে ভাষা বিজ্ঞানে একে কোথায় জাক্সটাপোজিশন বলে, মানে সম্পূর্ণ দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসা। এটা ঋত্বিক ঘটক কেন করলেন আমরা আজকের সমাজের দিকে তাকালে দেখতে পাই। এবং আমি বিশ্বাস করি যারা আজকে ইতিহাসকে কেন্দ্র করে এখানে জড়ো হয়ে সকাল থেকে শুনছেন, তারা জানেন যে আমাদের আজকের যে যাপন বা আজকের যে মজা, মাঝে মাঝে সেটা বিভৎস মজা হয়ে যায়। আমরা মাঝে মাঝে আশপাশের মানুষের দিকে তাকাতে ভুলে যাই। সেই সময় রেসের মাঠের ফুর্তি দেখিয়ে বিজন ভট্টাচার্য বলছেন কলকাতায় যাবে, কলকাতায় বিভৎস মজা। এই বিভৎস মজা নিতে গিয়েই, মানে তখন তারা মানসিকভাবে আর সুস্থ নেই, ওই বোনের ঘরে যাওয়া এবং বোনের পটি দিয়ে গলা কেটে আত্মহত্যা, সেই মানে রিমার্কেবল দৃশ্যের মধ্যে আমি যাব না, এখানে আমি ফিল্মের আঙ্গিক বা এই বিষয়গুলো নিয়ে ঢুকবো না। তারপরে ওই উন্মাদ প্রায় ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে বলছেন, ঈশ্বর তার নাম আর কি, ভেবেছো আমার একার বোনের এই অবস্থা, তোমাদের বোন নেই? তাহলে সীতার এই চোখ, নিতার এই আর্তনাদ, বা
সীতার ছেলে বিনুর এই যে আবার মা হারানো, মানে উদ্বাস্তু মানুষ, তার জীবনের শেষে তার যে সন্ততি তারও কোনো দেশ নেই। এই যে রূপক বাবু বলছিলেন যে এখানে যারা রয়ে গেলেন তাদের না আছে কোনো স্বদেশ, তাদের আমরা এখন কথায় কথায় বলে দিচ্ছি রোহিঙ্গা, কোনো স্ট্যাটিস্টিক্সের মাথা ব্যথা নেই, কখনো বলছি অনুপ্রবেশকারী। ঋত্বিক ঘটক কিন্তু এই ভালোবাসার জায়গা থেকে এবং ভেতরের বেদনার জায়গা থেকে এটা দেখিয়েছেন। আর কোমল গান্ধার আমি খুব শর্টে বলবো, এই দুটো ছবি যদি হয় দেশভাগের দগদগে ক্ষত, তাহলে কোমল গান্ধার আমার কাছে মনে হয় সেই ক্ষতর উপর দিয়ে একটা ভালোবাসার সেতু। এবং ঋত্বিক ঘটক নিজেও সেটা বলেছেন। আমি তার কথা থেকে আর বেশি পড়ছি না, একটা কথা আমি শেষে পড়বো। তিনি বলেছেন যে আমি দুই বাংলার সাংস্কৃতিক মিলনের কথা বলতে চেয়েছি। কিভাবে দেশ এক হবে তার হদিস দেওয়া আমার কাজ নয়, এক করাও বোধহয় খুব শক্ত, মানে রাজনৈতিকভাবে, কিন্তু আমি শুধুই ভালোবাসতে পারি। সেই যে প্রাচুর্যে ভরা পূর্ব বাংলাকে আমি দেখেছি, তার নদী, ধান ক্ষেত, তুলসীতলা, মানে যা যা দেশভাগ হয়ে যাওয়া মানুষরা সকলেই আমাদের বলেন, আমারও তো মানে সেই অর্থে ধরতে গেলে বাঙাল পরিবার আর কি, ফলে আমিও এগুলো শুনেছি, কিন্তু আমরা তো দেখিনি, আমরা শুনেছি। এই যে শোনা, আজকে আমরা যারা বসে আছি এরা কিন্তু সুবর্ণরেখার সংলাপে আমরা হচ্ছি সেই প্রজন্ম, আমরা মানে আমি বা আমার থেকে ছোটদের দিকে অ্যাড্রেস করে বলছি, যারা অ্যাটম বোমা দেখে নাই, যুদ্ধ দেখে নাই, দেশভাগ দেখে নাই, মন্বন্তর দেখে নাই। তাহলে যারা আমরা এগুলো কিছুই দেখিনি, তারা আজকে 2025 সালে দাঁড়িয়ে দেশভাগ নিয়ে আলোচনা করব কেন? বা ঋত্বিক ঘটকের সিনেমায় দেশভাগ কি হয়েছিল বা কিভাবে তিনি এনেছিলেন, এটাই বা জানতে যাব কেন? জানতে যাওয়ার মানে আমার উপলব্ধি অনুযায়ী জানার প্রয়োজনীয়তা তখনই আছে যখন সেটা মানুষ হিসাবে আমাদের আরেকটু সংবেদনশীল করবে। এছাড়া তো এই আলোচনার কোনো সার্থকতা নেই। এই যে কোমল গান্ধারে অনসুয়া বলে চরিত্রটিকে দেখাচ্ছেন ঋত্বিক ঘটক, যে গণনাট্যের কর্মী, এবং সে যখন যাচ্ছে কি অদ্ভুত দেখুন, একটি ভিখিরি ছেলে তার আঁচল টেনে ধরছে, এই দিদি বলে। এই বিষয়টাকে, এই দৃশ্যটাকে ঋত্বিক ঘটক মিলিয়ে দিচ্ছেন শকুন্তলার সাথে। শকুন্তলাকে তপবনে যে হরিণ শিশু আঁচল ধরে টানত, এবং অনসুয়া যাকে ভালোবাসছে ভৃগু, মানে সেই নাটকের গ্রুপের নেতা, সে বলছে বাঙালি মেয়ের তো শকুন্তলা করতে আটকানোর কথা নয়। কেন নয় বলে সে কি বলছে, তুমি মনে করো না এই কলকাতায় তোমার তপবন, ওই মিছিলই তোমার নবমালিকা। মিছিল, ভুখা মানুষের যে মিছিল, শিক্ষকদের মিছিল, খেতে না পাওয়া উদ্বাস্তু মানুষের যে মিছিল, তার সঙ্গে ঋত্বিক ঘটক মেলাচ্ছেন তপবনকে। এই জিনিস চলচ্চিত্র ইতিহাসে আর পাবেন বলে আমার মনে হয় না, আমার খুব সীমিত জানার মধ্যে। আমরা ঋত্বিক ঘটকের সঙ্গে পার্টির মতবিরোধ, তার বহিষ্কার হওয়া ইত্যাদি জানি। আমি যে পয়েন্টটার জন্য এই কথাটা তুললাম সেটার মধ্যে আমি ঢুকবো না, সেটা হচ্ছে ঋত্বিক ঘটক কিন্তু সহজেই দেখাতে পারতেন যে এসব বাজে, এই গণনাট্য, কারণ গণনাট্যর সঙ্গেও তার একটা সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, পার্টি থেকেও তিনি বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু তিনি কোনোদিন সংগঠনকে, সংঘবদ্ধতাকে ছোট করেননি। তার কোনো ছবিতে আপনি এটা পাবেন না, বরঞ্চ ঠিক উল্টো। কোমল গান্ধারের শিবনাথ চরিত্রটি যে রেগে গিয়ে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এখানে কোনো ডেমোক্রেসি নেই, সেটাও খুব সুন্দর করে দেখিয়েছেন যে এই রাগটা তার আসছে ব্যক্তিগত ক্ষোভ থেকে। সে জয়াকে ভালোবাসে, জয়াকে পাচ্ছে না বলে সে কি করছে, সে কিন্তু 3 দিন পরে আবার ফিরে আসছে, বলছে এইভাবে একা বাঁচা যায় না, সন্ধে হলেই রিহার্সালের জন্য মনটা ছটফট করে। অর্থাৎ ঋত্বিক ঘটক দেখাচ্ছেন তুমি যদি কিছু করতে চাও, সুন্দরভাবে বাঁচতে চাও, আর 5টা মানুষের সঙ্গে তোমাকে জোট বাঁধতে হবে। এবং হয়তো অনসুয়া এই গণনাট্যের আন্দোলনের মধ্যে থাকলো বলেই সনদ যে ভুল করেছিল সেই ভুল আমরা অনসুয়াকে করতে দেখি না। অনসুয়া কিন্তু ভৃগুর মতো একটি ছেলের কাছেই শেষ পর্যন্ত ধরা দেয়। তার একজন পুরনো প্রেমিক ছিল যে বিদেশে সুপ্রতিষ্ঠিত, বছরের পর বছর তার জন্য সে অপেক্ষা করছে, মানে যেদিকে গেলে অনসুয়ার জীবনটা আমাদের ভাষায় অনেক বেশি নিশ্চিন্ত, নিরাপদ হতো। অনসুয়া কিন্তু গেল না। অনসুয়া এই দামাল ছেলে ভৃগুর কাছেই ফিরে এলো। দামাল ছেলে কেন বললাম, কারণ প্রথমেই ঋত্বিক ঘটক দেখিয়েছেন এদের সাধারণ অর্থে কোনো পরিবার নেই, এরা নাটক করে এবং মানুষকে জাগানোর জন্য নাটক করে। সেই সময় নাটক, গ্রুপ থিয়েটার, গণনাট্য মানেই তাই। আর শেষ কথা যেটা বলবো, আরেকটা কথা খুব বারবার বলেছেন ঋত্বিক ঘটক এবং দেশভাগের প্রসঙ্গে আসে, ছিন্নমূল বলছি তো। আজকে তো আমরা যারা আছি সেই বহু আগেই আমরা যারা ওই দেশ থেকে চলে আসতে, আমরা মানে আমাদের পরিবার বাধ্য হয়েছেন। তাহলে ছিন্নমূলের জায়গাটা ঢাকতে গেলে আমাদের কি করতে হবে, মূলকে পেতে হবে কোথা থেকে, এইটার প্রসঙ্গে কিন্তু ঋত্বিক ঘটক বারবার
একমাত্র ঋত্বিক ঘটকই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবীদের কথা বলেছেন। সুবর্ণরেখার সেই বিখ্যাত সংলাপ, আগের যুগে ক্ষুদিরাম শহীদ হয়েছিল, সে শান্ত পায়ে স্তোত্রগান করতে করতে ফাঁসির দড়ি পড়েছিল, আর আমরা আজকের ক্ষুদিরামের দল, আমরা জানি না আমরা কি। ঋত্বিক ঘটকের ছবির সংলাপ। আমরা লড়াই করাকে মনে করি মার খাওয়া। তাহলে দেখুন, আমরা যদি লড়াই খাওয়াকে মার খাওয়া মনে না করতাম, তাহলে আমাদের আজকের ডিসকোর্সে বার খেয়ে ক্ষুদিরাম হোস না এই অশ্লীল কথাটা আসতো না। কিন্তু এ তো লজ্জা যে রামমোহন বিদ্যাসাগরের বাংলায় দাঁড়িয়ে এই অশ্লীল কথাটা আমাদের ডিসকোর্সে আছে। আমার খুব ভালো লাগলো, এবারে ফেসবুকে একজন লিখেছেন যে এই কথাটা এবার বন্ধ হোক। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এবং একইভাবে অনসূয়ার মা, যিনি অনসূয়াদের কাছে একটা প্রেরণা, তিনি বারবার বলছেন আমি অগ্নিযুগের ছেলেদের খুঁজছি। কারণ এই যে আমরা উৎখাত হয়ে গেছি, আমাদের যদি এক হতে হয়, একটা ভ্যালুজের ওপর দাঁড়িয়ে এক হতে তো হবে। সেখানে ঋত্বিক ঘটক সেই সময় তার জায়গা থেকে কিন্তু বারবার এই স্মরণীয় উত্তরাধিকারের কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন। আজকে এই মুহূর্তে দেশভাগ থেকে বহু বছর আমরা সরে এসেছি, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়েও প্রতি মুহূর্তে শাসক আমাদের ভাগ করছে। প্রতি মুহূর্তে একদিকে কোটি টাকা খরচ করে রাম মন্দির হচ্ছে, এই রাম আর ঋত্বিক ঘটকের সুবর্ণরেখায় বাগদি বউয়ের ছেলে ছিল অভিরাম, তার মায়ের নাম ঋত্বিক রেখেছেন কৌশল্যা। অর্থাৎ ঋত্বিক দেখিয়েছেন ইক্ষ্বাকু বংশের রাজা রাম আমার দেশ নয়, আমার মহাকাব্যে রাম হচ্ছে ওই অন্তজ মানুষগুলো যাদের আমরা দূরে ঠেলে রেখেছি। এটা আরেকটা রিমার্কেবল জিনিস। ওই বাগদি বউয়ের নাম হচ্ছে কৌশল্যা, আর তার ছেলে হচ্ছে অভিরাম, তার প্রেমাস্পদা নারী হচ্ছে সীতা। এই যে সীতারাম কৌশল্যার মহাকাব্য সুবর্ণরেখায়, এই মহাকাব্য কোনোদিন মসজিদ ভেঙে মন্দির করতে বলে না। এই মহাকাব্য প্রান্তিক মানুষকে ভালোবাসতে বলে এবং সমস্ত রকম বিভেদের বিরুদ্ধে দাঁড়াতে বলে। আজকে একদিকে গীতা পাঠ, তার উল্টে কোরআন, সর্বত্র সংখ্যালঘুদের ওপর নির্যাতন। আমি সেই অপ্রিয় জিনিসের মধ্যে আর ঢুকবো না। তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর একটা আলোচনার আয়োজন আপনারা করেছেন, আগামী দিনেও নিশ্চয়ই করবেন, এবং আমাকে যেটুকু বলার সুযোগ দিয়েছেন, তার শেষে আমি একটা কথাই বলবো যে দেশভাগের পিছনে কংগ্রেস মুসলিম লীগ ছিল 100 বার, আমার থেকে আপনারা আরো ভালো জানেন। কিন্তু আমাদের নিজেদের জীবনের মধ্যে বিভেদের বীজ কি আমরা এখনো সরাতে পেরেছি? লালনের গানে ছিল এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। আমরা কি বুকে হাত দিয়ে এখানে যারা বসে আছি বলতে পারবো যে আগামী দিনে আমার ছেলে বা আমার মেয়ে একটি মুসলিম ছেলেকে বা মেয়েকে ভালোবাসলে আমি আনন্দ করে মেনে নেব? রবীন্দ্রনাথ জমিদারিতে গিয়ে দেখেছিলেন মুসলিম প্রজাদের জন্য জাজিম সরানো, তিনি অবাক হয়ে প্রতিবাদ করেছিলেন। নেতাজিকে আজাদিন ফৌজে চালু করতে হয়েছিল সব ধর্ম এক জায়গায় বসে খাবে। বিভেদের বীজ আমাদের মধ্যে ছিল, আর এই 2025 সালে এসে কথা ছিল আমাদের উল্টো দিকে হাঁটার, যে আর থাকবে না। আমরা বলতে পারবো যে এমন সমাজের দিকে আমরা এগোচ্ছি যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নেই, বা হচ্ছে ঠিক উল্টো। তাহলে যে কারণের জন্য হচ্ছে, তাকে যদি আমরা নিজের মন থেকে, যেটুকু আমাদের পক্ষে সম্ভব, নিজেদের যাপন থেকে সরাতে না পারি, তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর বিভেদ আবারও আসবে। আজকের এই আলোচনা এবং ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে যেটুকু আমার সীমিত ক্ষমতায় আমি বললাম, তারপর যদি মানুষের জীবনকে, জগৎকে, রাস্তার একটি মিছিলকে, একটি ভিখারি শিশুকে দেখার দৃষ্টিভঙ্গি একটুও আমাদের কারোর পাল্টায়, আমরা যদি ঋত্বিক ঘটকের সেই কথা যে শিল্পকে সবার আগে সত্যনিষ্ঠ হতে হয়, তারপরে সৌন্দর্যনিষ্ঠ, রবীন্দ্রনাথকে প্যারাফ্রেজ করে উনি বলতেন, এই দিকে যদি আমরা তাকাতে পারি, তাহলে নিশ্চয়ই এই আলোচনা সার্থক হবে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ।